দেখুন, আমি নিজে একজন অবশ্যই গ্রাজুয়েট, চিটাগাং ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি। জি। ফাদার মাদার দুইজনই শিক্ষিত, আমাদের ফুল ফ্যামিলি। জি। তাই ট্রুথ এফএম শুরু থেকেই আমি একজন শ্রোতা, যে কোনো কারণেই হোক। তা আমার এই যে ঘটনাটা, আমি এটা লিখবো কি লিখবো না, তার মধ্যে আমার বাবা মারা গেছেন। এখন আমি আমার মৃত বাবাকে নিয়ে একটা কিছু লিখছি, হয়তো কেউ সহজভাবে নিচ্ছে, কেউ হয়তো ভাবছে পান করছি বা পান নিয়ে লিখছি, সেটা আমার ইগোতে লাগবে স্বাভাবিক। জি। যে আমার মৃত বাবাকে নিয়ে নিশ্চয়ই আমি এই ধরনের ফান করা সম্ভব না। সেই দ্বিধাদ্বন্দ্ব থেকেই এত দেরি হয়েছে। বাট আমি জানি এটা, আমি এবং আমার ফ্যামিলি জানে, প্রত্যেকটা মেম্বার, এটা কতটুকু সত্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি হয়তো লেখার অভ্যাস নেই, তাই হয়তো বলতে পারি না, তবে ওই মুহূর্তগুলো আমাদের আরো অনেক চরম উত্তেজনা করছিল। ওকে, হ্যাঁ রাশেদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এবং তিনি একটা জায়গায় লিখেছেন এইভাবে যে, একটা জায়গায় এরকম যে, রাসেল ভাই আপনি সবসময় ভালো থাকা বলে, যাই হোক শুনতে যেভাবে বলেছেন, এবং তিনি বলছেন যে শুক্রবারে আপনাদের অনুষ্ঠানটি অন্য দিনের আজকে রাত্রির তুলনায় অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। এবং তিনি বলেছেন যে মূল ঘটনায় আসা যাক, এবং তিনি একটা জায়গায় উল্লেখ করেছেন যে আসলে ঘটনাটি আমার মৃত বাবাকে কেন্দ্র করে এবং আমাদের সম্পূর্ণ পরিবারকে নিয়েই, আর তাই সবসময় সংকোচ কাজ করত। আমার ঘটনাটি যদি কেউ বিশ্বাস না করে তবে খুবই অপমানিত বোধ করবো এই ভেবে, কারণ আমি অন্তত এতটা নিচে নামিনি যে নিজের মৃত বাবা ও পরিবার নিয়ে মিথ্যে কোনো গল্প বানিয়ে আপনাদের আনন্দে খোরাক হব। আসলে ঘটনাটি আমাদের মতো একটি আধুনিক শিক্ষিত পরিবারকে বাধ্য করেছিল অদৃশ্য কোনো শক্তিকে বিশ্বাস করতে, বা অদৃশ্য কোনো ঘটনা, এরকম যে ঘটনা ঘটতে পারে এটা তা বিশ্বাস করতে তিনি বাধ্য হয়েছিলেন তারা। আচ্ছা, সমাজের ঘটনাটি আমি ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি, এবং আমি কাউকে বিশ্বাস করতেও বলছি না, কাউকে অবিশ্বাস করতেও বলছি না। এটা পুরোপুরি যার যার ব্যাপারে। আমি বিশ্বাস করছি না অবিশ্বাস করছি সেটা আমি বলছি না। ঘটনাটি বাবার মৃত্যুর প্রায় 8 বছর আগে। সেদিনটি আর অন্য 10 দিনের মতোই স্বাভাবিকভাবে চলছিল। তখন দুপুরবেলা আমি স্কুল থেকে এসে বাসার উঠানে খেলছিলাম। হঠাৎ দেখলাম একজন মানুষ বাবাকে ধরে ধরে বাসার ভেতরে ঢুকছে। বাবার সাদা শার্ট রক্তে লাল হয়ে গেছে। সাথে সাথে মার অফিস থেকে ফোন করা হলো। মার অফিস কাছে হওয়ার কারণে মা 5 মিনিটের মধ্যেই চলে এসেছেন। অ্যাম্বুলেন্সকে আগেই ফোন করার কারণে এরই মধ্যে অ্যাম্বুলেন্স চলে এসেছে। বাবাকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে একটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। আমাকে বাসায় রেখে মা এবং আমার 2 ভাই ও আমার বড় বোন বাবার সাথে মেডিকেলে চলে যায়। আমি খুব দুশ্চিন্তায় বাসায় একাই থেকে গেলাম। আমি অপেক্ষা করছিলাম মেডিকেল থেকে কখন কেউ আসবে বাবার সংবাদ নিয়ে। 3-4 ঘন্টা পরে আমি অবাক হয়ে দেখলাম বাসার সামনে একটি অ্যাম্বুলেন্সে করে বাবাকে নিয়ে আসা হলো, আর সবাই কাঁদছে। আমার মাকে বড় ভাই ধরে রেখেছে। তখন জানলাম যে মেডিকেল কলেজ থেকে বাবাকে ফিরিয়ে দিয়েছে, এবং সব ধরনের টেস্ট করার পরেই তাকে ঘোষণা দিয়েছে ক্লিনিক্যালি তিনি আর নেই। বাবাকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে। খুব মৃদু ও কিছুটা থেমে থেমে বাবার তখনও শ্বাস চলছিল। তার ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে তখন কিছুক্ষণের মধ্যে মারা যাবেন এরকম একটা অবস্থা। এবং ডাক্তার বলে দিয়েছেন যে 2-3 ঘন্টার বেশি বাবার শ্বাস প্রশ্বাস চলবে, এর বেশি না। কারণ তাদের পরীক্ষা নিরীক্ষায় পাওয়া গেছে যা তা হলো কোনো কারণেই হোক বাবার ফুসফুস, লিভার সহ শরীরের ভিতরে বেশিরভাগ অংশই ফেটে গিয়ে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, এবং ইন্টারনাল হ্যামারেজ হয়ে শরীর এমন এক অবস্থায় পৌঁছেছে যে চিকিৎসার কোনো সুযোগ নেই। ডাক্তারের ধারণা সাধারণত খুব জোরে বাবার শরীরে কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, এবং অনেক উঁচু স্থান থেকে বুক পাশে পড়ে গিয়েছে। বাবার শ্বাস প্রশ্বাস চলছে, তাতেই চিকিৎসকেরা খুব অবাক হয়েছেন। আর তখন বিভিন্ন যে হসপিটালের কথা বলছিলেন সেটা বলছেন যে এরকম ধরনের পেশেন্টকে সেখানে রাখার কোনো সুযোগ ছিল না। আমি তখন ক্লাস 9-এ পড়ি, কাজে এই ঘটনাটি সম্পূর্ণ আমার মনে আছে। আজও মনে আছে। বাসার সামনে সবাই চিৎকার করে কাঁদছিল। আমাদের গ্রামের সকল আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলো, এমনকি বাবার লাশ কোথায় দাফন করা হবে তা নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। কারণ আমরা সেই এলাকায় থাকলেও আমাদের আসল বাড়ি ফেনী। দেশের এক মাথা থেকে অন্য মাথায় এত দূর লাশ নিতে হবে, তাই বেশি সময় পার হতে দেওয়া যাবে না। এভাবে চরম কষ্টের পাশাপাশি অনেক বিষয় চলে আসছিল উৎকণ্ঠা নিয়ে। এর মাঝে একজন মৌলভীকে নিয়ে আসা হলো বাবার তওবা পড়ানোর জন্য। এবং তিনি তারপরে বর্ণনা দিয়েছেন। আমার স্পষ্ট মনে আছে বাবা জাস্ট যখন মোনাজাত করছিলেন তখন আমরা ভাই বোন, মা, কাছের আত্মীয় স্বজন গগন বিদারী কান্নায় এক মর্মান্তিক দৃশ্যের কথা। এবং তার পরপরই মুরব্বীদের সাথে কথা বলতে চাইলেন। মা তখন বলার মতো কি অবস্থা ছিল না বলে বড় ভাই মৌলভীর সাথে কথা বললেন। একটু আড়ালে মৌলভী ভাইয়াকে বললেন যে তাকে যদি শেষবারের মতো একটু সুযোগ দেওয়া হয় চিকিৎসার জন্য, তিনি বিশ্বাস করেন যে এখনো বাবাকে বাঁচানোর সুযোগ আছে, যা করার এখনই করতে হবে, এবং একজন ডুবন্ত ব্যক্তির
বাঁচার জন্য খড়কুটোকেও শেষবারের মতো ধরে বাঁচার চেষ্টা করে, তেমনি বিশ্বাস নিয়ে মৌলবীকে চেষ্টা করার জন্য বলা হলো। মৌলবী বাবার ঘরে সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন আর তাকে 7 রঙের 7টি সুতা দিতে বললেন। আমি দোকানে গিয়ে সুতোগুলো নিয়ে আসলাম। আমরা সকলেই বাড়ির বাইরে দাঁড়িয়ে চরম উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছি। জানি না ঘরের ভেতরে কি হচ্ছে, বাবা কি এখনো আছেন নাকি নেই তাও জানি না। ডাক্তারের কথা মতো বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। প্রায় 2-3 ঘন্টা পরে দরজা খুলে মৌলবী বের হলেন একটা কিছুটা হাসি মুখে, আর বললেন যে আলহামদুলিল্লাহ বিপদ কেটে গেছে, উনি এখন সুস্থ। আমরা উপস্থিত সকলেই তার কথা শুনে আকাশ থেকে পড়লাম। নিজেদের কানকেই মনে হলো অবিশ্বাস্য মনে হচ্ছিল। দৌড়ে ঘরে প্রবেশ করতে চাইলাম এবং মৌলবী বললেন শুধু তার ছেলে মেয়ে ও স্ত্রী ছাড়া কেউ যেন এই ঘরের মধ্যে প্রবেশ না করেন। কারণটি অবশ্য পরে জানতে পেরেছিলাম। ঘরে প্রবেশ করার সাথে সাথে বাবাকে দেখলাম তার চোখ দুটো খোলা। আমাদের পেয়েই বাবা প্রথম কথাটি বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে, মাকে বলো তো কিছু খেতে দিতে। প্রচুর রক্ত বের হবার কারণে বাবা অসম্ভব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু বাবার মুখে হাসি ছিল সে সময়। এবং সত্যি বলতে কি যে আমি শুধু এ কারণেই বাসার সকলের মুখ দেখে বোঝা যাচ্ছিল কেউ হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না ফিরে আসার দৃশ্য দেখে। এরপর মৌলবী নিজে আমাদের বলেন যে বাসায় একটি কোনায় একটা কাঁঠাল গাছে উঠলেন এবং আমরা সবাই হাঁ করে তাকিয়ে দেখলাম যে তিনি গাছে কি যেন খুঁজতে লাগলেন ডালপালাগুলোতে। দেখলাম একটি ডালে কি যেন খুঁজেও পেলেন। তারপর গাছ থেকে নেমে সরাসরি আমাদের বাথরুমের ছাদে উঠলেন এবং সেখান থেকে কতগুলো পোটলা নিয়ে আসলেন। আমরা দেখলাম সেখানে শালিক পাখি যার গলা কাটা, কতগুলো চুল, কাপড় দিয়ে শরীর পেঁচানো, পাখিটির মাথায় লাল সিঁদুর দেওয়া, 7টি ছোট ছোট অর্ধ পোড়া মোমবাতি এবং 2টো ছোট্ট হাড়, যা পরে শুনেছিলাম হাড়গুলো কোন একটা কারো একটা পাঁজরের হাড় আর কি। এবং সারাদিনের প্রতিটি মুহূর্তের মধ্যেই এতটাই চড়াই উতরাই ছিল যে হয়তো অবাক হবার মতো কিছুই কাজ করছিল না। তবুও হাঁ করে দেখছিলাম একটির পর একটি অবিশ্বাস্য ঘটনা। আমি নিশ্চিত আমার মতো অবস্থা উপস্থিত সকলের মধ্যেই কাজ করছিল। সকলে হয়তো অবাক হবার ক্ষমতা হারিয়ে শুধু চেয়ে দেখছিল কি হচ্ছে। মৌলভী সাহেব এখন কিছুটা স্থির হলেন এবং চমৎকার দেখানো শেষ মনে হলো। তিনি বললেন যে আমার একটু পানি ব্যবস্থা করেন, আমি গোসল করবো এবং গোসলের পর সবকিছু বলছি। আমরাও তার গোসলের ব্যবস্থা করলাম। গোসলের পর তিনি বাবার রুমে ঢুকে আমাদের সামনে এসে যা বললেন তা বিশ্বাস হচ্ছিল না। তার কথা মতে বাবাকে বান মারা হয়েছিল এবং আগের রাত্রি ছিল অমাবস্যার রাত। গভীর রাতে আমাদের বাবার বাথরুমের ছাদে বাবার নামে পাখিটিকে বলি দেওয়া হয় এবং সারা রাত সেখানে তান্ত্রিক বাবার বিভিন্ন ধরনের রিচুয়াল করেন আর কি। এবং পরে পুরো ব্যাপারটি করেছিল আমাদের খুব কাছের এক আত্মীয়। তাই মৌলবী আমাদের ছাড়া আর কাউকে ঘরে ঢুকতে দেননি সেই সময়। কারণ সেই পাখিটি উদ্ধারের আগে ওই আত্মীয়টি আবার কিছু করে তবে বাবাকে আর ফেরানো সম্ভব হবে না। সম্পূর্ণ ঘটনাটি আমার স্পষ্ট মনে আছে। একটি ঘটনা কিভাবে আমাদের পরিবারের প্রতিটি মানুষের চিন্তা ভাবনাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। আর ব্ল্যাক ম্যাজিকের মতো ভয়াবহ সেদিনই প্রথম স্বচক্ষে দেখেছিলাম। এরপরেও ওই আত্মীয় কারণে আরো দুবার আমাদের ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে হয়েছিল। পুরো ঘটনাটি এতই প্রভাব ফেলেছিল যে ঘটনাটির কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি বেশ কিছুদিন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে রাঙামাটি, ফটিকছড়ি, বান্দরবন যাওয়া সহজ ছিল। আমি বিভিন্ন ওই এলাকার আদিবাসীদের দেখেছি, হিন্দু, মুসলমান, এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেককেই দেখেছি। বিভিন্ন ধরনের রিচুয়াল দেখেছি, মানুষকে বান মারার বিভিন্ন উপায় দেখেছেন তিনি, তাই লিখেছেন। এবং তিনি বলছেন এবং তিনি এই ব্ল্যাক ম্যাজিকের পুরো ব্যাপারটি সেই সময় তিনি দেখেছেন এবং তিনি এটার পুরোপুরি বিপক্ষে সেটাও তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এর পরে তিনি বলছেন যে সশরীরে উপস্থিত হতে পারবো না, তবে উৎসাহিত হলে আরো কিছু ঘটনার সাক্ষী হিসেবে আপনাদের অনুষ্ঠানে হয়তো উপস্থিত হতে পারবো। যাই হোক, রাশেদ আলম, আমরা চাই যে আপনি আরো ঘটনা নিয়ে আমাদের উপস্থিত হতে পারবেন আশা করছি। এবং এই ঘটনাটি পুরোপুরি আপনি যেভাবে লিখেছেন, মোটামুটি আমি মূল জিনিসটা পড়ে শোনালাম এবং আমি জানি না যে আপনাদের বিশ্বাসে আমি আঘাত দিতে চাই না। এবং আমিও যেটা বলবো যে আমি এইটাকে মন্তব্য করাটা আসলে কতটুকু ঠিক হবে আমি জানি না, কিন্তু এটা নিয়ে আপনারা যে কোনো মন্তব্য করতে পারেন। আপনারা SMS পাঠাতে পারেন আমাকে, মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন 50FORTI স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.40। অনেকেই মাসুমকে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে জন্মদিনের এবং কে একজন আমি মিস করলাম, লিখেছেন যে তারও আজকে জন্মদিন।
জন্মদিন। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে লাস্ট এপিসোডটা, যেমন এখানে ইচিকাকে দেখছি, তিনি বলছেন লাস্ট এপিসোডটা অনেক ভালো ছিল এবং তিনি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। নিলয়ও শুভেচ্ছা জানিয়েছেন মাসুমকে জন্মদিনের, এবং তিনি বলছেন যে এই ঘটনাটি তার বিশ্বাস হয়েছে এবং এরকম ঘটনাটি তার এলাকাতেও ঘটেছে, তিনি এটা বলেছেন। নিলয় রামপুরা থেকে লিখেছেন, তাই না? আমাদেরকে এছাড়াও দীপ্ত SMS করেছেন, দীপ্ত আইচ ফার্মগেট থেকে, এবং তিনি লিখেছেন আই জাস্ট লাভ ভূত FM, এবং তিনি এছাড়াও রাতের শেষ প্রহর ফার্মগেট থেকে আমাদের SMS করেছেন জিহাদ কেরানীগঞ্জ থেকে। লাস্ট এপিসোডটা তিনি মিস করেছেন, খুব খারাপ লেগেছে। আপনার এলাকায় আমরা করে আসলাম লাস্ট এপিসোডটা, আপনি মিস করেছেন। সাগর লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা আছেন মাসুমকে। গোলাম রাব্বি আমাদের মিটফোর্ড ঢাকা থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দীপা আমাদেরকে মাইয়া SMS করেছেন, ফার্স্ট যে ঘটনাটা তার কাছে খুব ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও অ্যাঞ্জেল মিত্রি SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। দেখতে পাচ্ছি যে সাগর, কষ্টের অথই সাগর আর কি পুরো নামটা, পিয়াসা আমাদের মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন। এন্ড সি, আপনারা যদি ঘটনা ভালো পাঠান আমরা সেই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি খারাপ ঘটনা পাঠান আমরা সেটাও শেয়ার করি, কারণ আপনাদের উপর নির্ভর করতে হয় আমাদের পুরোপুরি। আমরা এখানে ঘটনা বানিয়ে বলতে পারি না, এবং আমরা কোনো ঘটনা আপনারা মানে পাঠানোর পরে সেটা রং চং মাখিয়েও বলতে পারি না। সো এরকমই হয় আসলে ব্যাপারটা। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দেন আমাদের কাছে। একটা ঘটনা রয়েছে, আমি ঘটনাটা দিব না, একটা ব্রেক দিলে ভালো হয়, একটা ব্রেক দিলে মনে হয় ভালো হয়, তারপরে আমরা একটা টানা ঘটনা শুনবো। সো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি সব জানতা শামসুর ভাই, আগে টিনের কোটা That's right, the night comes alive with Gramophone। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলছে ভূত FM এখন অন্যরকম উইথ গ্রামোফোন, আপনারা সবাই জানেন সেটা। আমরা চলে যাচ্ছি ঘটনায় এবং তারপরে ফেসবুকের বিভিন্ন আপনাদের কমেন্টগুলো নিয়ে পড়বো। আপাতত আমাদের এখানে হাফেজ আনাম উপস্থিত আছেন এবং রিসেন্টলি তিনি একটা ঘটনা সলভ করেছেন, এবং সেই ঘটনাটা কোথায় ঘটেছিল আপনি একটু বলবেন সবাইকে? হাজারিবাগে কি হয়েছিল সেখানে একটু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই প্লাস মাসুম ভাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাসুম ভাইকে হ্যাপি বার্থডে টু। আমার আজকে একই দিনই জন্মদিন। আচ্ছা, আপনার আজকে? জি। তো যাই হোক, সবার কাছে দরখাস্ত। তো এই ঘটনাটা হলো ধানমন্ডি এলাকায় হাজারিবাগে ঘটে যাওয়া এক হাজি সাহেবানের সাথে। তিনি হাজারিবাগে থাকে, 3 তলা বাড়ি তিনাদের। তো তিনারা হলো 2 তলা পুরাটা হলো তিনারা মিলে থাকে। তিনার একটা সন্তান আছে, 3টা রুম। এক রুমে তিনি থাকে, আরেক রুমে হলো তিনার ছেলে, আর ডাইনিং স্পেসটা খালি থাকে। তো যে সমস্যাটা, তিনারা যখন রাতের বেলা ঘুমাতো তখন ডাইনিং স্পেস থেকে একটা কান্না আওয়াজ পেত, যে কে যেন কাঁদতেছে। আর কান্না আওয়াজটা এরকম ছিল, বয়সটা তারা আর কি ধরতে পারছে প্রায় আর কি 20 থেকে 25 বছর হবে, এরকম একটা মেয়ের কান্না আওয়াজ তারা পেত। খুবই ভয় পেত। তারপরে এরকম প্রাথমিক দেখা যায় প্রায় 1 সপ্তাহ চলে যায়, অনেক ভয় পায়। পরে রেগুলার আর কি এটা হয়। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছ থেকে পানি পড়া আনলো, আর অনেক তদবির আনা হলো। পরে এটা কিছুদিন ভালো থাকে তারা। পরে কিছুদিন পরে এই আবারও একই প্রবলেম দেখা যায়, আর আরো বেশি উত্তাপ মনে হয় কি আরো বেশি বেড়ে যায়। তো আগে তো মনে করেন এরকম কান্না আওয়াজ পেত, আর এখন দেখা যায় বাসায় আপনার উত্তাপ করে, যখন লাইট অন করে আবার অটোমেটিক অফ করে দেয় এরকম। তখন শীতের দিন ছিল, দেখা যায় শীতের দিনে ফ্যান ছেড়ে দিলে যেটা অসহ্যকর। পরে তিনি যখন ফ্যান আবার অফ করতে যেত, পরে আবার তিনি হাত দেওয়ার আগে কে যেন সুইচটা অফ করে দিত। এরকম একটা জ্বালা যন্ত্রণার ভিতরে আর কি ছিল তিনারা, এরকম অনেক আর কি। তো এক পর্যায়ে তিনারা আবার মসজিদ ইমাম সাহেব হুজুরের কাছ থেকে তদবির আবার নেয়। নেওয়াতে দেখা যায় তাদের 2 দিন পরে, দ্বিতীয়বার যখন আর কি টানে, পরে 2 দিন পরে রাত্রে বেলা মনে করেন 1টার পরে আর কি এই সমস্যাটা দেখা দিত। অদৃশ্য থেকে কে যেন বলতেছে আর কি একটা মেয়ের কণ্ঠে, যে তোরা আমাকে থামাতে চাস না, তো তোরা যেহেতু আমাকে এখানে আসতে দিবি না, এরকম কিছু করবি তো আমি তত বেশি উত্তাপ করবো, তোরা আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে পারবি না, এরকম বলতো। পরে তাদের ভিতরে আরো ভয় ভ্রান্তি এটা সৃষ্টি হতো, আর কারো কাছে বলতেও পারতো না ভয়ে, কাউ বিশ্বাস করে কিনা। ভাড়াটিয়া থাকতো নিচতলা, উপরেও থাকতো, তিনা 2 তলায় থাকতো। তো তিনা দেখা যায় আরেকদিন হলো ঘুমাইছে হাজি সাহেবান রাতের বেলা, দ্বিতীয় পরে তদবিরের পরে ঘুমানোর পরে কে যেন রাত্রিবেলা তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়েছে, তখন
তিনি অনুভব করলো তিনার মাথায় কি যেন হাত বুলিয়ে দিতেছে এরকম আর কি। তো দেখা যায় কাউকে দেখলো না তিনি, আর মাথায় হাত দিলেও কারো হাত বাজে না, কিন্তু কে জানি মাথাটা আর কি নাড়াচড়া করে দিতেছে এরকম স্পষ্ট তিনি আর কি অনুভব করেছিলেন। জি, আচ্ছা, হ্যাঁ, জি, তো এই মাথা প্রথমে দিয়েছে, পরে আবার হাত, ঠিক আছে, পরে আবার পা, এরকম। জি। তো অনেক ভয় পায়। পরে আবার দেখা যায় তিনি উঠে ছেলেকে ডাক দিল, কিন্তু ছেলে শুনে না, অনেক জোরে জোরে ডাক দিল কিন্তু ছেলে শুনে না। পরে আসলে কিন্তু শোনার কথা পাশের রুমে। যাই হোক, পরে ফোন দিল, ফোন দেওয়ার পরে তুমি বললো যে বাবা তুমি একটু এই রুমে আসো। পরে আসলো, আসার পরে এরকম ঘটনা শেয়ার করলো যে এরকম এরকম আমি এখন কি করবো বলো। পরে বললো আচ্ছা ঠিক আছে, হুজুর যে পানির পরোটা দিছে তুমি এক কাজ করো, পানি পরোটা খেয়ে তোমার রুমে ছিটে যাবে, পরে আরো তারপরে তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, পানি পরোটা খেয়ে শুয়ে তারপরে রুমে ছিটে আবার শুয়ে পড়ছে। পরে অদৃশ্য থেকে আবার আওয়াজ দিতেছে যে আমাকে থামাতে পারবি না, তোরা যতই চেষ্টা করস আমাকে থামাতে পারবি না, তোরা আমাকে এই সরানোর জন্য চেষ্টা করতেছিস কিন্তু পারবি না। আচ্ছা, যাই হোক, তারপরে উনি তাহাজ্জুদ নামাজ পড়লো। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এই পিছনের দিকে তাকালো, মেইন গেটে আর কি। পরে উনি একেবারে স্পষ্ট ভাবে দেখলো যে একটা মেয়ে দাঁড়ায় আছে। তো মেয়ের শাড়ির আঁচলটা অনেক বড়, মনে হয় কি হেঁটে হেঁটে যাচ্ছে আর হেঁচড়াইতেছে আর কি। মেয়ের শাড়ির শাড়িটা যদি হচ্ছে ফ্লোরে মানে জি স্পর্শ করে চলে যায়, বা ফ্লোরে বেশ কিছু শাড়ির আঁচলের অংশ থাকে আর কি, এটা আপনি বলছেন? জি জি ওকে, জি, ওরকম আর কি। তো মেইন গেটের দিকে তাকায় রয়েছে, দাঁড়ায় রয়েছে আর কি ওইদিকে, তো পিছনের দিকে আর তাকায় নেই। জি। পরে তারা এটা দেখে অনেক ভয় পেয়েছে। পরে ছেলের নাম ধরে ডাকলো, কিন্তু ছেলে শুনে না, তিনার মুখ থেকে স্বরটা দিয়ে আর কি বন্ধ হয়ে গেছে। তিনি কথা বলার জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনো কথাই স্বরটা বের হইতেছে না, অনেক ভয় পাইতেছে। তো পরের দিন সকালবেলা আবারও হুজুরের কাছে এই ঘটনা শেয়ার করা হলো। হুজুর আবারও তদবির দেয়, আবার একই সমস্যা, যত বেশি তদবির আন তত বেশি সমস্যা। আচ্ছা, পরে তদবির আনার পরে সকালে দুপুরে যখন রান্না করতে গেল, তখন যখন হলুদ মরিচ ইত্যাদি রান্না করে থাকে, তো ওই আপনার আমাদের বাসায় ডিব্বা বলে অনেকে, আচ্ছা, আপনি বলেন, বুঝতে এই পারছি। ডিব্বার এই হলুদের যে ডিব্বাটা থাকে ওইটার ভিতরে তাবিজ পেল অনেকগুলো। আর তাবিজগুলো এমন লেখা ছিল তারা ভাষা বুঝতো না, ওই ভাষাটা। পরে তারা খুবই আর কি চিন্তিত এই বিষয়টা নিয়ে, অনেক ভয়। এই দেখা গেল রুম ঝাড়ু দিয়ে যেত, তারপরে সেই দুপুর থেকে আর কি তাবিজ পড়া শুরু হলো। রুম ঝাড়ু দিয়ে চলে যেত, কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখতো কি এখানে তাবিজ পড়া, অনেকগুলো তাবিজ পড়া, মনে হয় যেরকম আর কি ঝড় হলে বৃষ্টি হলে যেরকম আর কি হয় না, ঠিক ওরকম আর কি। এত তাবিজ তো আসার কথা না। পরে তারা আবার এটাকে করে আপনার ময়লা বালতিতে ফেলে দিল। পরে তারা স্পষ্ট দেখলো কি ময়লা বালতি থেকে উড়ে উড়ে আবার পুরো ঘরে ছিটে বিটে যাচ্ছে, এই অবস্থা। খুবই অবিশ্বাস্য ব্যাপারটা। জি জি জি, আর কি তারা স্পষ্ট ভাবে এটা দেখলো। পরে রান্নাঘরে দৌড়ে গেল, তাদের খেয়াল ছিল যে এটা মনে হয় আমার ঘর। রান্নাঘরে দৌড়ে গেল, পরে রান্নাঘরে দেখতেছে কি উপরে আর কি যে ছাদ আর কি মাথার উপরে, তো সেই ছাদ থেকে আর কি কে জানে আর কি তাবিজগুলো আর কি একজনই যেরকম ফিকা মারলে নিজে গায়ে একটা এরকম ঠিক আর কি মনে হয় কি মানুষটা দেখা যায় না, কিন্তু এভাবে যে নিক্ষেপ করতেছে এরকম স্পষ্ট দেখা যাচ্ছে, এই অবস্থা। তো অনেক আর কি ভয় ভ্রান্তির ভিতরে অনেক আর কি অনেক উত্তাপ করে। পরে এক পর্যায়ে মনে করেন তারা আবার যখন রাত্রিবেলা বিকালবেলা আর কি তদবির আনে, আরো অনেক পাওয়ারফুল একজনের কাছ থেকে তদবির আনে উনি, দেওয়ার পরে রাত্রিবেলা একটা নিয়ম বলে দেয় যে আপনারা রাত্রিবেলা এই পানিটা ছিটাই দিবেন, প্লাস প্রতিটা দেওয়ালে আপনি এটা লাগাই রাখবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। পরে যখন দেওয়া হলো, তারপরে তিনার ঠিকই দিল। ঠিক রাতে 1:15 আমাকে বললো যে 1:15 হুজুর আমি দেখতেছি যে দেওয়ালের সাথে একটা ছায়া, বড় একটা ছায়া। আমি এটা দেখে আমি আর কি হাজী সাহেবান বলতেছে, তিনি 3বার হজ করছে, যে আমি ভয়ে যে কি করব, ছায়াটা এরকম যেরকম দুপুরবেলা আর কি একটা মানুষ দাঁড়ালে একটা ছায়া কিন্তু অনেক বড় হয়, লম্বা হয়, ঠিক ওরকম একটা ছায়া। তো দেখে অনেক ভয় পায়। বিকালে বা সকালে হলে লম্বা বা ইয়ে হয়, জি, ছোট হয়। হ্যাঁ জি, ওরকম আর কি। যাই হোক, তো ছায়াটা দেখে অনেক ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে তিনি ওইটা বলতেছে, ছায়া আর কি কথা বলতেছে, হাজী সাহেব স্পষ্ট ভাবে শুনছে যে কথাটা, যে তুই কি তোর নাতি হবে তুই এটা আশা করস, বা তোর নাতি হবে তুই এটা আশা করস, হ্যাঁ তোর বৌমার কখনো বাচ্চা হবে না। তো এইভাবে একটা হুমকি দিল। এটা হুমকি দেওয়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার, এই কথাটা বললো। পরে আরো বেশি ভয় পায়। পরে তিনার ছেলেকে আর কি তিনি ডাক দেয় যে বাবা এখানে আসো, কথা শুনে যাও, আমি এরকম এরকম এই কথাটা শুনছি, এরকম দেখছি। পরে বললো কি না মা তুমি এটা ভুল শুনছো, এটা কি আর এরকম বলতে পারে, বিশ্বাস করলো না। ফজরের পরে আবার এরকম তদবির আনা হলো। পরে একই সমস্যা, যত আনে ঠিক তত আরো বেড়ে যায়। পরে এক পর্যায়ে দেখলো কি আপনার এই তৃতীয় তদবিরটা যেদিন আনলো তার 3 দিন পরে যখন তাহাজ্জুদ নামাজ পড়লো, খাটের নিচে কে যেন আপনার ওই যে যেরকম দরজা নক করে টক টক করে আওয়াজ হয়, খাটের নিচে কে যেন আওয়াজ করতেছে, কে যেন আওয়াজ করতেছে। পরে তিনি ভয় পেল এবং খাট থেকে নামলো অনেক সাহস করে, টর্চ লাইট নিয়ে। পরে আপনার লাইট তো অন করতে হবে একটু দূরে যে, পরে তিনি লাইট নিয়ে টর্চ লাইট নিয়ে আপনার খাটের নিচে মারলো, দেখলো যে কিছুই না,
আবার তিনি উঠে পড়লেন, পরে আবার একই আওয়াজ, একটা ভয় কাজ করতেছে যে কে এটার নিচে। পরে আবার যখন মানলো স্পষ্ট ভাবে হাজী সাহেবান দেখলো তিনারই রূপে, তিনি যে শাড়ি পরা আছে বর্তমানে আর কি তখন যে ছিল, ওই একই শাড়ি, একই ডিজাইন, একই হাতে বালা, ঠিক একই রকমের ডাবল আরেকজন, জি জি তারই আরেকজন আর কি খাটের নিচে, তার মতোই আরো একজন। জি জি তারই মতন একজন। আমার খুব হিন্দি লাগতেছে। হ্যাঁ, আমার নিজের খুব আজব লাগলো যে আমি যদি আসলে খুটখাট শব্দ শুনি এবং খাটের নিচে তাকে যদি আমাকেই দেখি। হ্যাঁ 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 ঠিক আছে, এটা দেখলো একটা আশ্চর্য লাগে না। পরে এটা যখন দেখলো তিনি ভয়ে একটা চিৎকার মারলো, কিন্তু চিৎকারের কোনো স্বর বের হলো না। পরে তিনি সন্তান জানে যে মা এই টাইমে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে, তো আমি তোমাকে যা দেখি যে কি অবস্থা, মাকে আমি একটু বেশি ভয় পায়। আগে থেকে বলে নেই যে বাসার ভিতরে চারজন থাকতো, হাজী সাহেবান, তিনার সন্তান এবং তিনার বৌমা এবং এক দেখা যায় কাজের মেয়ে থাকতো আর কি, বুয়া। তো যাই হোক, তো এটা ভয় পায় আর কি, খুব ভয় পায় আর কি, সেন্স হারায় ফেলে। পরে ছেলে এসে দেখে কি যে মা এরকম সেন্স হারানো অবস্থায়। এটা দেখে ও আর কি চিৎকার অনেক মারে। তারপরে আপনার পানিটা যখনই আপনার ওখানে ওই হাজী সাহেবানের গায়ে যখনই পানিটা ছিটানো হয়, ওই যে পড়া পানিটা, তৃতীয় তদ্বির পর যে পানিটা আনা হয়, সেই পড়া পানিটা দেওয়ার সাথে সাথে মনে হয় কি কারেন্টটা চলে গেল, সাথে সাথে কারেন্ট চলে গেল, একটা আশ্চর্যময়। কিন্তু হাজী সাহেবান সাথে সাথে উঠলো, তিনি ঠিকই উঠতে পারলো, হ্যাঁ, কিন্তু এই কারেন্ট নাই। এখন কি করবে? পরে কারেন্ট এখন আবার তারা আবার কি করলো, লাইট অন করতে গেছে যখন আবার, তখন আবার দেখে কি অটোমেটিক আবার লাইট অন করে দিছে এরকম। পরে হাজী সাহেব স্পষ্ট ভাবে দেখলো, আবার গেটের দিকে তাকাইলো, যে তিনার দিকে তাকায় রয়েছে এক ওনার মতনই হুবহু ডাবল আর একটা মানুষ। আসলে ঘটনা কি ছিল, সমস্যাটা কি ছিল আপনার? যাই হোক, আমি সংক্ষিপ্ত করি। ওটা হলো একটা আত্মার ওখানে সমস্যা ছিল। আসলে এক পর্যায়ে যারা কিছুদিন দেয় তারা তো জিনের ব্যাপারটা দেয়। আসলে কি, রোগ একটা হলে যদি ঔষধ আরেকটা দেওয়া হয় তাহলে ওই রোগ কিন্তু ভালো হয় না, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। যাই হোক, পরে এক পর্যায়ে আল্লাহর মতে প্রবলেমটা, আমি যাই ওখানে, যাওয়ার পর মাগরিবের পর থেকে প্রায় রাত 10টা পর্যন্ত প্রবলেমটা বের করতে পারতেছি না, কারণ জিন বা এই ধরনের কিছু হলে তো এটা সহজে বের করা যায়, কিন্তু আত্মার এটা সহজে এটা পারা যায় না, অনেক চেষ্টা করে। আপনি বলতেছেন যে এরকম আত্মা নিয়েও অনেক ঝামেলা হয়? জি হয়। আচ্ছা, তো দেখা যায় আল্লাহর মতো এটা দেখলাম 10টা পর্যন্ত। পরে আমি সমস্যা দেখার পর আমি তাদের সাথে বললাম, আচ্ছা একটা সত্য কথা বলবো, হ্যাঁ বলবো। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে আপনাদের আত্মীয় স্বজনদের ভিতরে 20 থেকে 25 বছর আগে কেউ কি এরকম আত্মহত্যা করেছে? পরে আমার সাথে প্রথম স্বীকার পায়নি, যে এক পর্যায়ে পরে স্বীকার পেয়েছে হ্যাঁ এরকম আত্মহত্যা করেছে। তো এটার সাথে ওইটা যোগাযোগ কি? আমি বললাম যে না, ওইটা হলো মেন, তো ওই আত্মাটাই হলো আপনাদের এখানে এই বাড়িতে সমস্যা করতেছে। পরে জি, তো আমি আল্লাহর মতে সেদিন আর কোনো কিছু দিতে পারলাম না, আবার একটা পানি পড়ে দিয়েছিলাম। তো আল্লাহর মতে পরবর্তী যেটা দেই, আল্লাহর মতে এখন পর্যন্ত আর কি প্রায় 1 বছর যাবত আমার সাথে ফোনে যোগাযোগ হয়, মাঝে মাঝে যাইও। আল্লাহর মতে এখন কোনো সমস্যা নাই। কোথাকার ঘটনা যেন বললেন? হাজারীবাগ। হাজারীবাগ, ওকে। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ। নওগাঁ জেলার পত্নীতলা। আচ্ছা, আমি শুনি তাহলে ঘটনাটা। যাই হোক, আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি মাসুম ভাইকে, মাসুম ভাইয়ের জন্মদিনের জন্য, এছাড়া সমস্ত লিসেনার ও আমার বন্ধুদেরকে। তো যাই হোক, আমাদের নানা বাড়িটা হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা থানার পার্বতীপুর গ্রামে। তো ওইখানকার একটু বলি যে ওইখানের জীবনমানটা এখনো এরকম যে ওই জায়গায় এখন পর্যন্ত ইলেকট্রিসিটি পৌঁছায়নি, এবং বেশিরভাগ মানুষই ওইখানে মাটির বাড়ি ইউজ করে, একতলা দোতলা মাটির বাড়ি ইউজ করে, এবং এক একটা বাড়ি দেখা যায় যে 100 বছর 200 বছর এরকম। তো ওইখানকার জীবনটা এরকমই নর্মালি। আর দেখা যায় 7টা-8টা বাজলে শীতকালে সবাই ঘুমিয়ে পড়ে, আর গরমকালে দেখা যায় 8টা-9টা বাজলে সবাই ঘুমিয়ে পড়ে। ওই জায়গার জীবনটা এরকম। যাই হোক, এটা 90-এর দিকের ঘটনা। আমি সমস্ত ঘটনাগুলোই আমার মার কাছ থেকে শুনেছি। তো এটা আমার বড় খালার যে ছোট মেয়ে, তার নাম আয়না। তো যাই হোক, আমার আয়না আপার ঘটনা। উনি বিয়ে হয় পাশের গ্রামেই। তো ওইটা আরো অজপাড়াগ আর কি। তো পাশের গ্রামে বিয়ে হলে ওনার বিয়ে প্রথমে তেমন কোনো সমস্যা হয় না, 90-এর দিকে বিয়ে হয়। তার 2-1 বছর পরে প্রথম সন্তান হওয়ার পরেই, যার নাম থাকে তাসলিমা, আমার বড় ভাগ্নি। তো তার জন্মগ্রহণের কিছুদিন পর থেকে আমার খালাতো বোন উল্টাপাল্টা আচরণ শুরু করে, তার চোখ লাল হয়ে যায়, কখনো সে দেখা যায় যে হাজবেন্ডকে মারধর করে, দেখা যায় তার মেয়েকে মেরে ফেলতে চায়, এরকম কাজকর্ম করতে থাকে। তো আমাদের ওই এলাকার মধ্যে এগুলো আসলে সাধারণত হয়েই থাকে। আপনি বলছিলেন যে আপনাদের এলাকাটা খুবই হন্টেড, খুবই হন্টেড, ওইখানে এগুলো হয়েই থাকে। এগুলো গ্রামবাসীর কাছে নর্মাল, যে এমন অবস্থা বিলের ভূতগুলোর সাথে গ্রামবাসীরা মাঝে মধ্যে মারামারি করতে করতে বাড়ির দিকে আসে, এরকম তাদের হয়েই থাকে। তো যাই হোক, তারা এগুলো নর্মালি হিসেবে নেয়, এবং তারা দেখা যায় যে এরকম বেশি প্রভাব পড়লে কবিরাজের কাছে যায়, আর এরপরে কাজ না হলে তারা জিনের ট্রিটমেন্ট জিনকে দিয়ে করে। ওইখানে বেশ কিছু লোকেশন আছে যেগুলোর মধ্যে জিনকে দিয়ে জিনের ট্রিটমেন্ট করানো হয়।
তো যাই হোক, তারা প্রথমে কবিরাজ দিয়ে করানোর চেষ্টা করে, কাজ হয় নাই। মানে কবিরাজ অনেকভাবে চেষ্টা করছে, তাকে তাড়াইতে পারেনি। এই তো মানে তার বংশ নাকি অনেক বড়, ওই জিনের বংশ অনেক বড়। তো তারপরে তারা ওই অন্য জিনের কাছে যায়, মানে জিনকে দিয়ে জিন তাড়ানোর জন্য। তো যাওয়ার কিছুদিন পরে তো তারা বলে যে আসলে সেই জায়গায় অনেক বছর যাবত আছে, সেই জায়গা ত্যাগ করতে চাচ্ছে না। তো সেই জায়গাতে থাকবে, কিন্তু তার উপর আর প্রভাব ফেলবে না, বাড়ির আশপাশ দিয়ে থাকবে, তার উপর অতটা প্রভাব ফেলবে না, আপনারা তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। তো যাই হোক, এর মধ্যে দিনকে দিন যাওয়ার পরে তো এর মধ্যে আরেকটা জিনিস তারা বলে যে জিনরা সাপের রূপটা খুব পছন্দ করে, সাপ দেন তারপরে কুকুর। তো এরকম কোনো কিছু দেখলে আপনারা মানে সাপ মারার আগে অবশ্যই তুমি জিন না সাপ এটা বলে তারপর চেষ্টা করবেন। কেননা সে যদি এই কথাটা বলা হয় তাহলে জিন হলে সে চলে যাবে, আর যদি সাপ হয় সে যাবে না, তাকে তখন মেরে ফেলা হয়। তো যাই হোক, তাদের বাড়ির মধ্যে তারা বেশ কিছুদিন পর থেকে দেখতে পারে যে দিনের বেলায় অজগর সাপ 2টা 3টা 4টা অজগর সাপ এসে থাকে। তখন আগে থেকেই তাদেরকে বলা হয়েছিল যে এই ধরনের কোনো কিছু ঘটতে পারে। তো তারা এই জন্য ওই আমার দুলা ভাই ছিলেন, ওনার ভাই ছিলেন, ওনারা বাঁশ দিয়ে ওই অজগরকে তুলে পাশে যে দরগা ছিল, দরগা মিন্স এগুলা বট গাছতলের মধ্যে হচ্ছে মাটি দিয়ে ত্রিভুজ আকৃতির এক ধরনের খোপ করা হয়। তো এগুলোর মধ্যে গিয়ে ওনারা রেখে আসতেন। তো রেখে আসলে ওগুলো দেখা যেত আবার ওইখান থেকে নাই। তো এরকম বেশ কয়েকবার হওয়ার পরে একদিন রাত্রে ওইখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই, উনি হারিকেনের আলো খুব কম করে ওনারা ঘুমাচ্ছিলেন। তো ঘুমের মাঝখানে দুলাভাই হঠাৎ করে মানে সাপের ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। তো শোনার পরে উনি পাশে তাকায় দেখেন যে ওনার ওয়াইফকে একটা অজগর সাপ পেঁচিয়ে শুয়ে আছে। তো এটা দেখার পরে উনি আসলে যেহেতু হারিকেনের আলো অল্প ছিল, এটা দেখার পরে উনি প্রচন্ড ভয় পেতেন আর সঙ্গে সঙ্গে চিৎকার করেন। তো এরপরে অন্যান্য ভাই ওনারা উঠে আসেন, বাড়ির মধ্যে উঠে আসে দেখেন যে না, ওয়াইফের তো তখন আর কোনো সমস্যা নেই। তো এরকম যাই চলতে থাকে। তো এরপরে লাস্ট দেন তার দ্বিতীয় মেয়ে হয় আকলিমা, তারও জন্মের পর থেকে দেখা যায় বেশ কিছু প্রবলেম হয়, তো স্বাস্থ্যহীনতা এভরিথিং। তো আমি ঘটনার শেষের দিকে আসি, এটা 2004-05 দিকে আমার তৃতীয় ভাগ্নি লিমা জন্মগ্রহণের আগের যে ঘটনাটা। তো আমার খালাতো বোন মানে উনি ফিল করেন যে উনার পেটে ব্যথা হচ্ছে, এরকম টাইপের কোনো কিছু হচ্ছে, পেটে টিউমার জাতীয় কিছু হয়েছে, এরকম কিছু ফিল করেন। বাট ডাক্তার দেখানো হয়, নগর মধ্যে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়, তো তারা তেমন কোনো কিছু ধরতে পারে না। আলট্রাসাউন্ড করে দেখে যে না, পেটে তো কোনো কিছু সমস্যা নেই। তো ব্যথার ট্যাবলেট দেওয়া হয়, ব্যথার ট্যাবলেট খায়। তো বিভিন্ন প্রায় এইভাবে অনেক মাস কাটার পরেও যখন দেখতে পেলো যে তার রোগের কোনো সমস্যা হচ্ছে না, তো তাদের পাশে একজন বললো যে এইসব তো আলগা জিনিসের সমস্যা হতে পারে, তো তুমি পাশের এক থানা আছে সাপাহার থানাতে চলে যাও, ওইখান থেকে এক মহিলা পানি দেয়, ওই পানি খেয়ে দেখো, যে কোনো ধরনের মানে সমস্যার সমাধান হয়ে যায় পেটের। তো উনি গেলেন, ওই পানি পান করলেন। পানি পান করার 1 সপ্তাহের মধ্যে উনি পেটের মধ্যে অনুভব করলেন যে বাচ্চার যে আঁচ, নড়াচড়া এই ধরনের। তো এইটা ওনারা খুব অবাক হন যে ওই তখন এই ব্যথা শুরু হয়েছে প্রায় অনেক দিন যাবত, তো এখন বাচ্চা কোথা থেকে আসলো। তো এরপর তারা আলট্রাসাউন্ড করেন, দেখতে পারেন যে বাচ্চা আছে, এন্ড দেন সেটা প্রায় 18 মাস হয়ে গেছে। কি বলেন, 18 মাস? এটা কিন্তু আসলে খুবই, আসলে এটা আমি মানে শিওর তো যে মাস্টার ব্যাপারে আপনি একদম শিওর তো? হ্যাঁ, মোটামুটি একেবারে শিওর। যেহেতু আমার মা বলছেন, আমি আমার আপনার মা যেটা বলছেন আপনি সেটাই বলছেন? আমি সেটাই বলছি। আচ্ছা। তো বলুন যে 18 মাস এটা অসম্ভব একটা বিষয় যে একটা বাচ্চা কিভাবে বেঁচে থাকতে পারে। আমি নিজেও অবাক হয়েছি, যে 4-5 ঘটনা, তবে আমি তখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক ছিলাম। তো তারপরে বলেন যে ওনারা যখন সিজার করে অপারেশন করেন, দেখতে পারেন যে বাচ্চার যে নার্ভ গুলো এগুলোতে পচনের সৃষ্টি হয়েছে। ডাক্তার বলেন যে হয়তো আর কিছুদিন অতিক্রম হলে বাচ্চা মা সবই মারা যেত। তো আল্লাহ তাআলার রহমত ছিল হয়তো এই জন্য কিভাবে কি হয়েছে বাচ্চাকে বাঁচানো হয়েছে। তো বাচ্চাটা জন্মগ্রহণ করার পর থেকেই দেখা যেত সবসময় অসুস্থ থাকতো, মানে রোগ ব্যাধি লেগে থাকতো। আর এখন তার বয়স প্রায় 9 বছর বয়স, কিন্তু তাকে দেখলে মনে হয় যে এই তো 5-6 বছর একটা বাচ্চা, মানে তার স্বাস্থ্যের অবস্থা এরকম। তো যাই হোক, ওর বয়স যখন 6 বছর বয়স, তখন ও যখন এটা 2011-12 দিকে 6 বছর বয়স, তখন ও একদিন ওই যে গ্রামের মাঠে খেলাধুলা করতেছিল। তো ওকে হঠাৎ করে মানে সবাই গ্রামবাসী দৌড় দিয়া ওর বাসার দিকে সবাই ওকে নিয়ে আসতেছে, বলতেছে বাচ্চা যেন কি খাইছে মনে হয়, বাচ্চার বুক জ্বালা পড়া করতেছে। তো গ্রামের সবাই ওই তাৎক্ষণিক হসপিটালে, পাশে থানার হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখছে যে বাচ্চা বিষ পান করছে, বিষ জাতীয় কোনো কিছু। তো এরপরে তাকে যখন সুস্থ করা হয়, আমাদের আত্মীয় স্বজন সবাই থাকে, তখন তার মা তাকে জিজ্ঞেস করতেছিল যে কি ব্যাপার মনা, তুমি কি পান করছিলে, মানে গ্রামের ভাষা বলতেছিল মনা তুমি কি খাইছিলা আর তোমার কে কি জিনিস দিল। তো বাচ্চা বলতেছে কি যে কেন তুই তো আমার এই জিনিসটা দিলি আর বললি যে খা, এটা খাইলে তোর ভালো হবে। তো তখন সবাই অবাক হয়ে গেল যে তার মানে তখন আমাদের আত্মীয় স্বজনরা গ্যাস করতে পারছে যে এই জিনিসটা মানে ওই জিনটারই কাজ, যে কিনা তার মায়ের রূপ ধরে আসছে। তো দেন আবার তারা সেই আগের
মানে জিনের কাছে, যে ভালো জিন যার কাছে ওনারা যেত, ওনার কাছে গেল এবং এই ধরনের কর্মকাণ্ড কেন করা হয়েছে। এরপরে যখন তার কাছে এই ধরনের বিষয় নালিশ করা হয়, তারা ওকে আবার আনে, আইনা মারধর করে, মানে ভালো জিন যারা, তারা ওই খারাপ জিনটাকে মারধর করে। তো করার এক পর্যায়ে সে বলে যে সেই 90-এর দিকে তাদের প্রথম সন্তান হওয়ার পরে, তো দুলাভাই একদিন উনি ওনাদের বাড়ির ভিতরে একটা আম গাছ ছিল, আম গাছের ডাল কেটে ফেলে দেয়। তো ডালটা কাটার সময় ওই ডালের মধ্যে নাকি ওই জিন তার সন্তানকে বসে ফেলেছিল, বাচ্চা সন্তান। তো সে ডাল কাটার পরে ডাল কাটার কারণে এরকম একটা ডাল কাটার problem কারণে সে হয়েছে। পড়ে যায়, পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এই জন্য সে মানে তার প্রতিশোধ নিতে চায়, সে তার মানে তার সন্তানকে সে বাঁচতে দিবে না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে এরপরে সম্ভবত তার কোনো সমস্যা হবে না, বাট রিসেন্টলি আমার মার মুখ থেকে এপিসোডে আসার আগে শুনতে পারলাম যে সমস্যাটা এই বছর জ্যৈষ্ঠ মাসে গিয়েও আমার মা শুনতে পারলো যে বাচ্চা নাকি এখন 9 বছর বয়স, স্কুলে ক্লাসে নাকি নাক মুখ দিয়ে রক্ত বেড়েছে। বাসায় যখন নিয়ে আসা হয়েছে, মা সেবা যত্ন করতেছিল বা অন্য আত্মীয় স্বজন ছিল, তো বাচ্চা নিজে মানে হঠাৎ করে চোখ লাল হয়ে গেল। সে বলতেছে, তুই যতই চেষ্টা কর, তোরা মানে তোর মেয়েকে কোনোদিনও বাঁচাতে পারবি না। সে অন্য কারো বয়স নিয়ে কথা হ্যাঁ, অন্য বলছে। কারো বয়সে ওর Okay, বয়স। বুঝতে পেরেছি। তার মানে সমস্যা এখনো চলছে। সমস্যা এখনো রানিং। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। ঘটনায় চলে যাই, ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটে আমার দাদির বাড়িতে বিক্রমপুরে। আচ্ছা, শুনি আপনার ঘটনা। তো আমার দাদারা ছিলেন 4 ভাই বোন, বোন সবার ছোট। আমার বাবার পুকুর ঘটনা, আমরা তাকে আমলা দাদি বলে ডাকি। তো ঘটনা শুরু হয় আমার দাদি যখন বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকে আমার দাদি 2টা ডেক লক্ষ্য করতো। দেখটা কি জিনিস একটু সবাইকে ডেক বুঝিয়ে বলবেন। মানে বড় পাতিল, যে বড় পাতিলে বিয়ে বাড়িতে বা বড় কোনো অনুষ্ঠানে মিলাদ মাহফিলে রান্না করা হয়, জি জি। সেরকম 2টা ডেক দেখতে পাইতো। এটা কোথায় দেখতে পেতেন উনি? এটা দেখতে পাইতেন তিনি বাসার পিছনে। তো মানে প্রায় স্বপ্নে দেখতে পেতেন না না, বাস্তবে দেখতে বাস্তবে পেতেন? তিনি দেখতে পাইতেন। আচ্ছা, বাস্তবে দেখতে পাইতেন। তো এটা অন্য লোকজন দেখতে পাইতেন না, শুধু আমার দাদি দেখতো। মানে কি অবস্থা দেখতে পেতেন? জাস্ট দুটো এরকম মানে হাড়ি? একটা আগুনে জ্বলতেছে, আরেকটার মধ্যে খুব গহনা গাটি আছে, টাকা পয়সা আছে। আচ্ছা 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 আচ্ছা। তো সেরকম 2টা ডেক দেখতে পাইতো। জি। তো এরকম দেখা যেত যে দিন নাই রাত নাই তাকে বাসার পিছনে দেখা যেত, সে আপন মনে দাঁড়ায় আছে, অন্য কেউ এটা বুঝতে পারতো না। তো বিষয়টা খুব মানে অড লাগে আমার ছোট দাদার কাছে, মানে আমার দাদির দেবরের কাছে। তখন আমার দাদি গর্ভবতী হন। তো আমার দাদা বলেন যে আমার ভাবি তো এখন গর্ভবতী, তো এখন ভাবির একটা ব্যবস্থা করা দরকার। ভাবির উপর কোনো খারাপ কিছু আকর্ষণ করতেছে, ভাবির উপর ভয় করতেছে, হয়তো কোনো ক্ষতি করে দিবে। তো বাবু হওয়ার পর আমি এটার একটা ব্যবস্থা নিব। তো বাবু হওয়ার 3 দিন পর আমার ছোট দাদা একটা কবিরাজের কাছে যান। কবিরাজের বাসা যাওয়ার পর সব ঘটনা খুলে বললে কবিরাজ বলেন যে এই বিষয়টা তো আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি যাই বিষয়টা দেখবো। কবিরাজকে বাসায় আনা হয়, কবিরাজের সামনে বাচ্চাটাকে দেওয়া হয়। তো কবিরাজ বাচ্চাটার হাতে 1 মিটার লম্বা একটা পাটকাঠি দেন ধরতে। তো পাটকাঠিটা ধরার পর বাচ্চাটার পাটকাঠির হাতে নিয়ে 3 দিনের বাচ্চা হেঁটে হেঁটে ঘরে চলে যায়। এটা কি দেখেছেন আপনাদের এলাকার সবাই? হ্যাঁ, এলাকার যারা যারা ছিল এটা আপনাদের আশেপাশে- পরিবারের ঘটনা, সুতরাং আপনাদের হ্যাঁ। পরিবারের সবাই এটা দেখেছেন? হ্যাঁ, আচ্ছা। তো পরিবারের সবাই এটা দেখে, তো অবাক হয় খুব যে 3 দিনের বাচ্চা হেঁটে চলে যাচ্ছে। তো এর 2 দিন পর বাচ্চাটা মারা যায়। তো আমার দাদি ওই নেশাটা কাটে না, দাদি তখন ওই বাসার পিছনে দেখা যায় দাদি এরকম আনমনা হয়ে দাঁড়ায় আছে। তো এরকম হইতে হইতে দাদি আবার গর্ভবতী হন, দাদির একটা মেয়ে হয়। এই 5 দিনের মাথায় এই মেয়েটা মারা যায়। তো এরপর একদিন রাতে আমার দাদা রাতের বেলা বের হন বাথরুমে যাওয়ার জন্য। তো তিনি বাসার পিছনে যান, বাসার পিছনে যাওয়ার পরে তিনি দেখেন যে একটা আগুনে পরিপূর্ণ একটা জ্বলতেছে, এরকম একটা ব্যাগ আগুনে জ্বলতেছে। তো তিনি দেখে খুব উৎসুক দৃষ্টিতে কাছে যাওয়া, মানে বেশি দূর কাছে যেতে পারেন না, একটু দূরে থেকেই তিনি সেটা দেখে তার ওই তাপে তার সারা শরীর পুড়ে যায়। তো পুড়ে যাওয়ার পর তিনি সেখানে মারা যান। মারা যাওয়ার পর তার শরীর থেকে এত দুর্গন্ধ হয় যে তার লাশ সহজে কেউ ধোয়াতে চায় না। তারপর অনেক কষ্ট করে লোকজনের হাতে পায়ে ধরে সেই লাশটাকে ধোয়ানো হয়। এরপর তার লাশ থেকে এত দুর্গন্ধ আসে যে মৌলভী সাহেব আসতে চান না যে তাকে জানাজা করাবেন। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করি, তবে আসে তারা। আসার পর এটা আপনারা পরিবারের সবাই মিলে জানাজাটা পড়েন? হ্যাঁ, এই মাত্র পরিবারের যে কয়েকজন ছিল 5-7 জন, তারাই মিলে শুধু জানাজাটা হয়, বেশি লোকজন আসে না। এরপর আমার দাদি গর্ভবতী ছিলেন। তো এর কয়েকদিন পর যখন আমার ছোট দাদা দেখলেন যে না সমস্যাটা বাড়তেছে, এর আগে 2টা বাচ্চা মারা গেল, আমার দাদা মারা গেল, তো কি করা যায়। তো তিনি ঠিক করলেন যে না এবার একটা কবিরাজ তিনি আনি বিষয়টা দেখবেন। তো কবিরাজ আনা হলো, কবিরাজকে আসন বসালেন কবিরাজ। তো কবিরাজের উপর ওই জিনিসটা ভর করার পর সে বলে যে আমি কখনো চাইনি এরা স্বামী স্ত্রী একসাথে থাকুক। তো আমি এর আগে 2টা বাচ্চা নিয়ে নিচ্ছি, ওর স্বামীকেও নিয়ে নিচ্ছি, এখন ওর পেটে যে বাচ্চাটা আছে আমি সেটাও নিয়ে নিবো। তো তখন আমার ছোট দাদা বলেন যে তুমি তো বাচ্চাও নিচ্ছ স্বামীও নিচ্ছ, তো এখন যেটা আছে এটাও যদি নিচ্ছ তো এই বেচারি বাঁচবে কি নিয়ে, তাকে তো একটা বাচ্চার মতো নাচা লাগবে। তো তখন মানে কবিরাজের উপর ভর করা ছিল। তো কবিরাজকে দিয়ে বলাচ্ছিল যে তাহলে আমি কিছু তো আমার লাগবে, আমার তো দাবি পূরণ করতে হবে, তবে যে তোমার কি দাবি বলো। যে আমি এই বাচ্চাটা না নিলে এই বাচ্চাটার একটা অংশ নিয়ে নেবো শরীরে। তো তখন আমার ছোট দাদা বলেন যে তুমি যদি একটা অংশ নিতে চাও
তো কি নিতে চাও? তো বলে যে আপনারা যেটা দিবেন। তখন আমার ছোট দাদা বলে যে ঠিক আছে। স্বপ্নের মধ্যে ঘটছে? না, স্বপ্নে না, এটা বাস্তবে আসন বাস্তবে বসানো ঘটছে, হয়েছে। আচ্ছা। হ্যাঁ। তো এরপর সেখানে আমার ছোট দাদা বলেন যে ঠিক আছে, এই বাচ্চাটা তুমি একটা হাত নিয়ে যাও। তো এরপর আমার দাদির ছেলে হয়, আমার বাবার ফুফাতো ভাই। ছেলে হওয়ার পরে ওই সেই ছেলেটার জন্ম থেকেই বাঁ হাতটা নষ্ট থাকে। এরপর মানে বাঁ হাত নষ্ট থাকে, তারপর দাদি আমার একদম পাগল হয়ে যায়। তো দাদিকে এবার মানে আমরা যখন যাই, দাদিকে আমরা দেখি যে দিনের বেলা তিনি সহজে ঘর থেকে বের হন না। অথচ যখন রাত হয়ে যায়, রাতের অন্ধকারে এই সন্ধ্যার পর সে উঠানে ঘোরাফেরা করতেছে, একা একা কথা বলতেছে, সব মানে মানুষের সাথে তার খুব একটা মেলামেশা নেই, সে একা একাই কথা বলে রাতের বেলা ঘোরাঘুরি করে। আর আমার কাকার যে হাতটা নষ্ট ছিল, সে হাতের চিকিৎসার জন্য আমরা বাসা থেকে অনেকজন ট্রাই করে যে কোনো চিকিৎসা আছে কিনা, কিন্তু কোনো ডাক্তারের চিকিৎসা দিতে পারেনি। জন্মের থেকে এরকম? হ্যাঁ, জন্ম থেকে। এবং আপনার সেই আপনার চাচা হচ্ছেন, জি। উনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, এখনো বেঁচে উনি আছেন। এখনো বেঁচে আছেন। এবং তার আপনাকে এটুকু বলতে পারবেন যে আপনি তার জন্মের মোটামুটি কতদিন আগে এই আসনটা বা যেটা বললেন যে এটা তার বসানো হয়েছিল? জন্মের এই 2-3 মাস আগে। 2-3 মাস আগে। হ্যাঁ। এবং তখন যে ইনফরমেশনটা তারা পেয়েছিলেন সেটাই সত্যি হয়েছে? জি। আচ্ছা, মানে যেটা বলেছিলেন যে এটা বাম হাতের কথা কি বলেছিলেন? না, বাম হাতে না, শুধু বলছিলেন যে একটা হাত নিয়ে যাবে। একটা হাত উল্লেখ করে দেননি, ডান হাত না বাম হাত এটা উল্লেখ করেন। এবং তারপরে দেখা গেল যে বাম হাতটা তার অকেজো। হ্যাঁ। আচ্ছা, ওকে। খুবই অদ্ভুত ঘটনা, কিন্তু এটা তো আপনাদের পরিবারের একদম পরিবারের ঘটনা, পারিবারিক ঘটনা, সুতরাং এটা কারো কাছ থেকে শোনা না, না। আপনাদের পরিবারের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ আপনার ঘটনাটা একটু শোনান। জি, আমি ঘটনাটি, এটা কি গুলশানের ঘটনা না অন্য কোথাও কোনো জায়গায়? না, এটা আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর, জি। সিংড়া থানা, জি জি। গ্রামের নাম হচ্ছে চৌগ্রাম। ঘটনাটা আমার হোম ডিস্ট্রিক্ট, আমার বাড়িতে, আচ্ছা, আমাদের নিজের বাড়িতে ঘটনা। আচ্ছা, তো আমি ঘটনাটা যাওয়ার আগে আমি আমার বাড়ির একটু বর্ণনাটা দিতে জি চাচ্ছি। প্লিজ। আমাদের বাড়িটা বেসিক্যালি মাটির দোতলা আছে এবং এটা কিছুটা এল আকৃতির, এবং বাড়ির সামনে বেশ খোলামেলা একটা জায়গা আছে, তার পাশে একটা পুকুর আছে, এবং পিছনে আপনার ধান ক্ষেত আছে, এবং আপনার রাজশাহী বগুড়া মহাসড়ক, যেটা মেন রোড, হাইওয়ে রোড, সে রোডটা আছে। আমার দাদু আমাদের গ্রামের প্রথম হাজি ছিলেন, অনেক আগে হজ করেছিলেন। তো আমার দাদু অনেক আগে থেকেই উনি বেশ দান করতেন মানুষদেরকে, যারা গরিব মানুষ ছিল আশেপাশে, অনেকে এই দানগুলো নিতে আসতেন। তো একদিন তখন আমি ক্লাস 6-7 পড়ি। তো আমি স্কুল থেকে বাসায় চলে আসি, স্কুল ছুটি হয়েছে 4টায়। বাসায় চলে আসার পরে জামা কাপড় খুলে আমি বাড়ির সামনে খেলতেছিলাম সবার সঙ্গে। তো আমাদের বাড়ির সামনে দাঁড়ালে আসলে আশেপাশে অনেক মহল্লায় যারা যাচ্ছে, লোকজন যাচ্ছে, এটা দেখা যায়, বেশ খোলামেলা যেহেতু। তো আমি খেলতেছি, তখন একটা লোক দেখলাম আমাদের বাড়িতে আসলো। তখন বাড়িতে বেসিক্যালি কেউ ছিল না। টাইমটা ছিল আপনার আসর থেকে মাগরিবের ঠিক মাঝখানে, যে টাইমটা মাগরিবের ওয়াক্তের আগে। তো ওই লোকটা একটু বয়স্ক, 60 ইয়ার্স হবে এরকম। তো দেখলাম, আসার পরে খোঁজ করলেন, আমার আম্মু বের হলেন। তো আম্মুকে জিজ্ঞেস করলেন যে হাজি সাহেব কি বাড়িতে আছেন? তো আম্মু বললেন যে উনি তো বাড়ি নেই, আব্বা তো বাড়িতে নেই, উনি তো বাজারে। আর তখন বেসিক্যালি গ্রামে ওই টাইমটাতে বেসিক্যালি পুরুষ মানুষ বাড়িতে সব থাকেন না বেসিক্যালি। আর এটা তখন আপনার এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য টেলিভিশন বা এরকম কিছু ছিল না, ম্যাক্সিমাম পুরুষ মানুষের বাইরে সময় কাটাতো। এবং আমাদের বাড়ির বাস স্ট্যান্ডে যে ডিস্টেন্স ছিল সেটা 10 মিনিটস আমাদের বাড়ি থেকে। তো দেখলাম যে বললো যে কি ব্যাপার, আমাকে বলেন, আব্বা তো বাড়িতে নেই। তো উনি বললেন যে না, আমার হাজি সাহেবকে একটু দরকার, তো ওনাকে একটু ডাকেন। তো দেখলাম যে বেশ তাদের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হচ্ছে। তো এটা দেখে আমি একটু সামনে এগিয়ে যাই। তো গিয়েই দেখি আমার সঙ্গে এই কথাগুলো হচ্ছে। তো আম্মা আমাকে বললেন যে তোমার দাদুকে একটু দেখে নিয়ে আসো। তো আমি বাজারে গিয়ে দাদুকে দেখে নিয়ে আসি। তো আসার পরে দাদু সালাম দিলেন, দিয়ে বললেন যে বাবাজি, আমি তো আপনাকে চিনলাম না। তো বলে, আপনি আমাকে চিনবেন না, বাট আমি আপনাকে চিনি। তো কি ব্যাপারে আসছেন? তুমি বললেন যে আমি একটা কাজে আসছি, আমাকে একটা নতুন পাঞ্জাবি দিবেন আর একটা নতুন লুঙ্গি দিবেন। তো তখন দাদু বললেন যে নতুন পাঞ্জাবি লুঙ্গি এই মুহূর্তে তো আমার কাছে নাই, তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে, আমার বাজারে গিয়ে কিনে দিতে হবে, অথবা আপনাকে কালকে কিনে দিতে হবে, এই মুহূর্তে আমি বাজার থেকে কিনে আসলে আনতে পারবো না। দেন দাদুকে বললেন যে না, আমার এই মুহূর্তে লাগবে। তখন দাদু বললেন যে আমি বেশি দিন পরি না, ইউজ করি না, একটা পাঞ্জাবি একটা লুঙ্গি আছে, তো আপনাকে আমি এটা দিই। বলে যে না, আমার এটা হলে হবে না, আমার একদম নতুন লাগবে। তো দাদু বললো যে, দাদু অপ্রস্তুত একটা অবস্থায় পড়ে গেলেন যে নতুন এই মুহূর্তে আমার কাছে ওরকম টাকাও নেই, আপনাকে যে আমি কিনে দেবো, অল্প কিছু টাকা আছে, তাহলে আপনি টাকাগুলো নিয়ে যান। তুমি বললেন না, আমি টাকাগুলো আমি নিবো না, আমি নতুন পাঞ্জাবি এবং লুঙ্গি নিব। তো তখন অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে দাদু বললেন, তাহলে আপনি বসেন, আমার ছেলে আসুক, আমার ছেলে তো বাহিরে, ছেলে আসলে তাকে আমি বলি, আপনাকে তো সময় দিতে হবে।
তো আপনি বসেন কিছু খান। বলেন আমি বসবো না, কিছু খাবো না। রাসেল ভাই আরেকটা কথা আমি একটু বলে দিই, ওনার শরীরের গঠনটা ছিল বেশ হাইট ছিল ওনার, এবং ওনার পরনে ছিল একদম নতুন সাদা পাঞ্জাবির মতো, যেটা আমরা গ্রামে বলি জুব্বা টাইপের, এবং ওনার বেশ সুন্দর একটা দাড়ি ছিল, চেহারাটা বেশ সুন্দর ছিল। তো অনেকক্ষণ যেহেতু কথাবার্তা হচ্ছে, এর মধ্যে আমার আম্মু বের হয়ে আসেন। আসার পরে আমার দাদুকে জিজ্ঞেস করলেন যে আব্বা কি হয়েছে। তো বললো যে মা এই যে এই ঘটনা, এখন উনি তো টাকাও নেবেন, আবার নতুন পাঞ্জাবি লুঙ্গি চাচ্ছে, তো আমি এখন কি করি। তো আম্মু একটু বললেন যে বাবা, মানুষের চাহিদা বা অনেক কিছু ডিমান্ড থাকলে সে টাকা দিলে নিয়ে যেত এর আগে, বাট উনি একটু ব্যতিক্রম, আমার একটু সন্দেহ জাগলো। তো উনি কোনোভাবে সময় দিবেন না, তো উনি বললেন যে আমাকে দিলে দেন, নাহলে আমি চলে যাবো। এমতো অবস্থায় আমার বড় ভাইয়া চলে আসে বাড়িতে। তো আসার পরে আপনার উনি চলে যেতে যাচ্ছেন। তো দাদু অনেকে বললেন যে আপনি বসেন, ওয়েট করেন। তো বললেন আমি এখনই চলে যাব। তো তারপরে উনি রওনা দিলেন। তো দাদু বললেন যে এটা কেমন হলো, আপনি তো বসলেন, আমি কিছু দিতেও পারলাম না, আপনি এভাবে চলে যাচ্ছেন, তো আপনি আরেকদিন আসেন। বলে আর আসতে পারবো কিনা যায় না, তবে আজকে আমি আসি। এই বলে উনি যখন রওনা দেন, তখন আম্মু আমাদেরকে বললেন, আমার বড় ভাইয়াকে, যে দৌড় দিয়ে একটু ওর পিছনে পিছনে যাও, তোমরা পিছনে। উনি কোথায় যাচ্ছেন? তো আমিও সঙ্গে গেলাম আমার বড় ভাইয়ের সঙ্গে। তো উনি যখন রওনা দিলেন, হাঁটা শুরু করলেন, আমরা ওনার পিছু পিছু আমরা ছুটলাম। তো এক পর্যায়ে আমরা মনে করেছি যে বাস স্ট্যান্ডে গিয়ে হয়তো উনি বাসে, বা তখন ট্রান্সপোর্ট বলতে বাস আর হচ্ছে আপনার ওই যে ভ্যান রিক্সা জাতীয় এটা ছিল, অ্যাভেলেবল ট্রান্সপোর্ট ছিল না, 10-15 মিনিট পর একটা বাস আসতো। তো আমরা ধারণা করেছি যে উনি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবে, অথবা কোনো কিছু ট্রান্সপোর্ট একটা নিয়ে নেবে। তো বাস স্ট্যান্ড যখন ক্রস হয়ে চলে গেল, আমরা যাচ্ছি, আমাদের তাহলে বাসে উঠলো না, উনি যাবেন কোথায় আসলে। আমাদের কিউরিওসিটি আরো বেড়ে গেল। আমি আমার বড় ভাই হেঁটে যাচ্ছি, আমার বড় ভাই তো অনেক তখন 20 বছর 22 বছর, আমিও সঙ্গে আছি। তো যেতে যেতে এক পর্যায়ে আপনার মাগরিবের আজান দিয়ে দিল, এবং বাস স্ট্যান্ড থেকে বেশ কিছু দূরে যাওয়ার পরে দেখলাম যে উনি ওনার যে স্পিড, সেম স্পিডে হাঁটতেছে, বাট আমরা ওনার কাছে যেতে পারছি না। কাছে মানে কি, মানে স্পিড মনে হয় আমার বেড়ে যাচ্ছে, দূরত্ব ডিস্টেন্সটা। আমরা কোনোভাবে এক পর্যায়ে আমি আমার বড় ভাই দৌড় শুরু করলাম তার পিছু পিছু যাওয়ার জন্য, কিন্তু তাকে আমরা দেখতে পেলাম না। হঠাৎ করে উনি মাগরিবের আজানের কিছুক্ষণ পরে উনি উধাও হয়ে গেলেন আমাদের সামনে। তখন ডিস্টেন্স ছিল 10 থেকে 12 গজ, কিন্তু ওনাকে আমরা ধরতে পারছিলাম না, বা ওনার আগে আমরা যেতে পারছিলাম না। তো উনি সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেলেন। এইটা দেখার পরে আমার বড় ভাই এত, মানে আমরা চারপাশে খুঁজতেছি উনি কোথায় গেলেন, আর তো বাইরে কোনো ওয়ে নাই যাওয়ার, একমাত্র স্ট্রেট এই রাস্তাটাই আছে, হাইওয়ে রোড। তো এটা দেখার পরে ভাইয়া বুঝতে পারছেন বিষয়টা, আমি এবার তখন বুঝতে পারি নাই। তখন ভাইয়া বলো এখান থেকে আরো জোরে দৌড় দিয়ে তাড়াতাড়ি বাসাতে চলো। আমি বললাম কেন, কি হয়েছে? বলে তুমি বাসাতে চলো। দৌড় দিয়ে তখন বড় ভাইয়ের সঙ্গে বাসাতে চলে আসার পরে বড় ভাইয়া চোখ টোক পুরো লাল হয়ে গেছে, মানে পুরো একটা কেমন জানি তার চেহারাটা হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করতেছি যে কি হয়েছে। তো তখন বলে আমার বড় ভাই বলতে পারতেছিল না। তখন আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, আমি বললাম কি হলো, আমি তো কিছু বুঝলাম না। বড় ভাই বললো জোরে দৌড় দিতে, আমি দৌড় দিয়ে আসলাম। তো তারপরে বড় ভাইয়া পানি টানি খাওয়ার পরে, তাকে একটু ইয়ে করার পরে বড় ভাইয়া বললো যে এই হয়েছে, আমি গেলাম, সে উধাও হয়ে গেছে। তারপরে দাদু জিজ্ঞেস করলো। এখানে আরেকটা কথা বলে দিয়েছিল ভাই, আমার দাদুর পূর্বপুরুষরা পীর বংশে ছিলেন, তো ওনারা কিছু কিছু জিনিস গেস করতে পারতেন। তো এই ঘটনাটা দাদু পরে বলতেন যে দাদুর কাছে মাঝে মাঝেই এই জাতীয় ভালো কিছু আসতো দাদুর কাছে। আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক যিনি এসেছিলেন, তিনি যে নতুন কাপড় না পেয়ে চলে গেলেন, এইটার জন্য খারাপ কিছু পরবর্তীতে কি ঘটেছিল, নেগেটিভ কোনো কিছু, যে ওই যে কাপড়টা সেদিন তাকে দেওয়া সম্ভব না, নতুন কাপড়, তার জন্য কি আপনাদের কোনো মানে কি বলবো, নেগেটিভ কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছিল কিনা, বা এটার কোনো প্রভাব পড়েছিল কিনা? হ্যাঁ রাসেল ভাই, আমি এটা একটু বলতে চাচ্ছিলাম। তো দাদু আমাদের কাছে পরে আমাদেরকে ব্রিফ করলো, বলেছে যে আমাদের বাড়িতে খুব ভালো একটা কিছু আছে, যারা সবসময় আমাদেরকে প্রোটেক্ট করতেছে স্টিল এখনো। এবং দাদু কিছু কিছু ডিরেকশন আমাদেরকে দিয়ে গেছে নেক্সট জেনারেশনের জন্য, যেটা আমার আব্বা, আমার বাড়িতে যারা আছে তারা এখন মেনটেন করে। কিছু কিছু জিনিস আছে যেটা আমাদেরকে এইভাবে শেয়ার করে নাই, আমার আব্বু কিছুটা জানে। তো এখন পর্যন্ত আসলে আমাদের কাছে ওরকম কোনো কিছু হয় নাই। তার মানে ওইটার প্রভাব, বিরূপ কোনো প্রভাব ওইটার পড়েনি। আচ্ছা, আর সেকেন্ড জিনিস এটা যে আপনারা সবাই দেখেছিলেন তাকে? হ্যাঁ, আমরা সবাই দেখেছিলাম। তার মানে আপনারা একটা অদ্ভুত ঘটনা এক্সপেরিয়েন্স করেছেন, আপনাদের চোখের সামনে এমন একজন মানুষ, যিনি মানুষ কিনা আপনি শিওর না, এবং তিনি হঠাৎ করে উধাও হয়ে যান। আমার কাছে এই জিনিসটা থেকে হঠাৎ করে মনে পড়লো যে আপনার চারপাশেও কিন্তু এরকম ঘটনা ঘটতেই পারে। আপনি এরকম অস্বাভাবিক
কোনো একজনের সাথে আপনার পরিচয় হয়ে যেতে পারে। আপনি কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে ধাক্কা খেয়েছেন এমন কারোর সাথে, বা কখনো দেখেছেন যে পাশ দিয়ে খুব কাছে দিয়ে কেউ একজন চলে গেল, যে যাবার পরে আপনার একটু অস্বস্তি বোধ হলো, বা যার হাতের সাথে হাত লাগার কারণে বা কোনো একটা কারণে, বা হয়তো বাসেই বসে আছে, পাশে বসে আপনি অস্বস্তি বোধ করছেন, এরকম কখনো কি হয়েছে? এরকম ধরনের কোনো কিছু মনে হয়েছে যে ঠিক রেগুলার না, মানুষটার চেহারা, তাকানো, চলাফেরা বা গায়ের টেম্পারেচার এগুলো স্বাভাবিক না, এরকম কখনো মনে হয়েছে কিনা? এবং সে মানে আমি জানি না যে কতটা খেয়াল করেন আপনারা, কিন্তু আমার মনে হয় যে এই ঘটনাগুলো এত রেগুলার না, মানে আমরা হয়তো আমার কাছে অনেক সময় মনে হয় যে আমরা তো অনেক কিছু আসলে ওভারলুক করি, আমরা আসলে দেখি না বা সিরিয়াসলি নেই না, তাহলে তো আমাদের অনেক এরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটার কথা এগুলো নাকি আমরা খুব সেইভাবে চেক করি না জিনিসটা, আমরা হচ্ছে মিলিয়ে নেই না, বা আমরা হয়তো বেশি ঘাটাই না আর কি, সোজা বাংলা ভাষায় বলে যেতে হয়। বলেছেন এই কথাটা, এবং আপনার দাদু এই ব্যাপারটা বলেন নাই, একটা জিনিস সলভ করলাম আমরা। আপনারা বেসিক্যালি কিভাবে পেয়েছিলেন আপনার দাদুকে? তিনি বাসা থেকে বের হয়ে গেলেন, আমি বাসা থেকে বের হওয়া অনেকক্ষণ হয়ে যায়, যে তখন আমার দাদি বলেন যে এখনো কেন ফিরে আসতেছে না, অনেকক্ষণ গেছে। তখন তিনি আমাদের বাসার ভিতরে কয়েকজনকে মানে ডাকাডাকি করে বলেন যে এরকম তো বের হয়ে গেছে, এখনো ফিরে আসতেছে না। তো লোকজন তখন তো হারিকেন ছিল, হারিকেন নিয়ে বের হয়। হারিকেন নিয়ে বের হওয়ার পর বাসার পিছনে যাওয়ার পর দেখেন যে আমার দাদু সেখানে মানে মারা গেছেন, এবং সেখানে তার পোড়া লাশ পড়ে আছে। ওকে, আমি আমি অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এই কোশ্চেনটা করেছেন, এবং আমি নিজেও আপনাদের এই কোশ্চেনটা পাওয়ার পরে আমি ভেবেছিলাম যে এই জায়গাটা আমিও হয়তো মিস করছি কিনা, কিন্তু আমার কাছে এই প্রশ্ন আমার যেটা মাথায় আসে না, আপনাদের সেটা মাথায় এসছে। অনেকেই অনেক মনোযোগ দিয়ে শোনেন, এটা বুঝতে পারছি, এবং এই ব্যাপারটা ছিল এরকমই। আমার মনে হয় যে আপনারা উত্তরটা পেয়েছেন, এবং আমাকে অফের উনি একটা কথা বলছিলেন যেটা হয়তো উনি এখন আবারও মিস করেছেন। সেটা উনি বলছিলেন যে কবিরাজ এই পুরো ব্যাপারটা আন্দাজ করেছেন, এবং এটা কতটুকু সত্যি বা মিথ্যা তা কিন্তু জানি না, কিন্তু উনি যেটা বলছেন যে কবিরাজ যেটা গেস করেছেন এবং ওনারা পেয়েছিলেন যে অনেকক্ষণ ধরে যখন আসছে না তাকে তারপরে ওই পোড়া অবস্থায়। যাই হোক, এই ছিল ঘটনাটা। আমরা আমাদের লাস্ট 5 নম্বর অব্দির কাছে, এবং তার ঘটনাটা শোনার জন্য আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন। হ্যালো, আমি মির্জা আরিফ খান, নরসিংদী জেলার রায়পুরা থানা থেকে আসছি। শুনি আপনার ঘটনা। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমাদের পাড়ার আমার এক ফ্রেন্ড বা বড় ভাই বলা চলে, তার নাম শফিকুল ইসলাম, তার সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা হলো যে 1998 হবে, প্রায় 1998 সালের ঘটনা এটা। তো তখন তার বয়স হবে 14 কি 15 এরকম বয়স। তখন সে প্রতিদিনের মতো খেলা করে রাত্রিবেলা ঘুমাতে যায়। তার একটা অভ্যাস ছিল কি, তার ছোটবেলা থেকে তার দাদুর সাথে ঘুমাতো। তার দাদু অনেক ছিল, ওর ছিল, তার বয়স প্রায় 80-85 এরকম হবে। তো ওর দাদা মারা যাবার পর ওর দাদার ঘরটাতেই থাকতো। ওর দাদার ঘরটা ছিল এরকম যে একটা কুড়ে ঘরের মতন একটা ঘর ছিল, এবং তার বাবা যদিও বড় ঘরটা তৈরি করে, কিন্তু ওর দাদু ওই ঘরে থাকতো না। ওর দাদা নির্মাণ করা সেই ছোট ঘরটিতে থাকতো। ওর দাদুর সাথে প্রতিদিন থাকতো, এবং প্রতিদিনের মতো খেলা করে ওর দাদুর সাথে ঘুমাতে যায়। তো ঘুমাতে যাওয়ার পর রাত তখন 1টা কি 1:30 হবে, তখন ওর ঘুম হঠাৎ করে শফিকুল যে ওর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর সে চিন্তা করতেছে, তাকিয়ে থেকে চিন্তা করতেছে যে পরদিন কি খেলা করবে, কি করবে, এরকম আর কি চিন্তা করতেছে, আর চোখ কষলাচ্ছে। হঠাৎ করে সে দেখতে পাচ্ছে, আমি এখানে ওই ঘরটার একটা বিশ্লেষণ দিতেছি, যে ওই ঘরটা ছোট ছিল, এবং ওই ঘরটাতে শুধু ওরা থাকার জন্য একটা ছোট্ট একটা খাট ছিল, এবং খাটটার সামনে একটা ঢেকি ছিল। গ্রামের বাড়িতে জানেন যে ঢেকি থাকে, ওই ঢেকি ছিল, আর একটা মাটির পাত্র ছিল, মাটির কলস ছিল সামনে, যে মেন দরজাটার পাশে ছিল। ওই দুটো জিনিস, এইগুলি ছিল এই ঘরটা, তার কিছু ছিল না। তো রাতে যখন ওর ঘুম ভাঙে, তো তখন সে হঠাৎ সামনে দেখতে পাচ্ছে যে ওই ঢেকিটার কাছে একটা মানুষের অস্তিত্ব সে দেখতে পাচ্ছে। ওই মানুষটা দেখতে পাচ্ছে, সে ভাবছে যে হয়তো ঘুমের ঘরে উঠছে, হয়তো এরকম লাগতেছে। তো হঠাৎ দেখতে হয়তো সে ভাবছে চোর কিনা, অনেকক্ষণ দেখাতে ভাবলো চোর হবে কিনা। তখন আবার মাথায় আসলো কি যে চোর আসলে তো আমাদের বসত ঘরে ওই ঘরে যেতে পারে, কিন্তু এখানে তো কিছুই নেই, এখানে কেন চোর আসবে। তো হঠাৎ সে দেখতেছে এই লোকটা সিলভার কালার হতেছে, এবং পুরোটা কালার সিলভার কালার হয়ে গেছে, এবং চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো আস্তে আস্তে জ্বলতেছে। তো সে দেখতেছে হঠাৎ করে লোকটা উঠে দাঁড়ায় আস্তে আস্তে ওর যে বিছানার দিকে আসতেছিল, আর বিছানার মধ্যে ছিল একটা মশারি ছিল। ওই মশারিটা ওই লোকটা কাছে আসাতে এমনিতে মশারিটা জেনিস হয়ে গেল, উপরের দিকে উঠে গেল। সে এক দৃষ্টিতে তাকে আছে, এবং লোকটা বিছানায় এক পর্যায়ে উঠে আসলো। ওর দাদুর দিকে তাকায় আছে একদম। তো এই লোকটা দাদুর দিকে তাকায় আছে, ওই দাদুর বুকের উপর সেই লোকটিকে চড়ে বসলো। বুকের উপর যখন চড়ে বসলো, তখন হাতটা ওর দাদুর গলার দিকে নিতেছে ওই লোকটা। তো সে বুঝতেছে যে সে একদম স্ট্যান্ড হয়ে একদম শোয়ার মধ্যে একদম হাত পা কিছু দাঁড়াতে পারতেছে না, কথা বলতেছে, শুধু দেখতেছে সে কি করতেছে লোকটা।
তো এক পর্যায়ে ওর হাতটা ওর দাদুর গলার দিকে নিতেছে, তো এই গলার দিকে নেওয়ার মধ্যে থেকে ও ঘাড়টা ঘুরায় ওর দিকে তাকালো, মানে শফিকুল যে ওর দিকে ঘুরায় তাকালো ওই জলজন্ত চোখ নিয়ে। যখন তাকালো তখনই সে চিৎকার, মানে হঠাৎ করে যখন এই অবস্থা দেখে দেখতে আল্লাহ তরফ থেকে যখন একটা রহমত আসলো ওর মধ্যে, যে একটা চিৎকার দিতে সে সক্ষম হলো। চোখ বন্ধ করে একদম চিৎকার দিল যে কে আসো, কোথায় আসো, আর আমার দাদুকে কে যেন মেরে ফেলতেছে। তো সবাই দৌড়াদৌড়ি করে আসলো, পার্বতী প্রতিবেশী কিছু লোক আশেপাশের লোক, আর ওর পাশের ঘর থেকে ওর বাবা আসে, দেখতেছে যে ও চিৎকার কাতাইতেছে, চোখ বন্ধ করে খালি কাতাইতেছে। এই অবস্থাতে ওর আব্বু আসে ওর চোখে মুখে পানি টানি ঢাইলা তারপরে নিয়ে যাবো। ওনারা বুঝতে পারে যে ওগুলো খারাপ কিছু দেখছে, বা প্লাস ওই এরিয়াটা, ও দাদুর এরিয়াটা, ওই এরিয়াটা আসলে এমনিতেই একটু হন্টেড। তো ওরা বুঝতে পারে, ওকে নিয়ে যায়, ওকে নিয়ে গিয়ে ওর বাবার সাথে শোয়া রাখে। তো শোয়া রাখার পরে সে বারবার চিন্তা করতেছে যে দাদুর না জানি কি হয়, দাদুর যে কিছু একটা হইব। তখন সে বুঝতে পারতেছে না যে লোকটা এই জিনিসটা ওর সাথে হইতেছে কিনা। তখন সে ভাবতেছে যে আল্লাহ কখন যে রাতটা ফোয়াইব, কখন রাত শেষ হবে, যে আমার এই ভয়ানক রাত শেষ হবে। এক পর্যায়ে সে রাতে এই ওর বাবার বুকের মধ্যে ঘুমাই থেকে, তো ওই নানান দিকে তাকাইতেছে, আর সে দেখতেছে যে ওই লোকটার চোখের যে জলজান্ত চেহারাটা, ওইটা বারবার চোখের উপর ভাইসা আসতেছে। তো এক পর্যায়ে সে রাত শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছে। তখনও সে জানতো না সকালবেলা ওর জন্য আরো ভয়ানক কিছু ওয়েট করতেছে। তো এক পর্যায়ে রাত শেষ হয়ে রাত্রে যখন সকাল হওয়ার পরে সে ঘুম থেকে উঠে দরজা খুলে সামনে দেখতে পায় যে উঠানে সে সন্ধ্যা পর্যন্ত তার বন্ধুদের নিয়ে খেলা করছে, ওই উঠানে পুরো উঠান জুড়ে রাসেল ভাই আলপনা আঁকানো। এমন সব আলপনা, যেসব আলপনা যায় এমনি হিন্দু সম্প্রদায়ের ইয়াতে আলপনা আঁকানো হয় আর কি, যেটা সাদা বা লাল রং দিয়ে আলপনা আঁকানো হয়। তো ওই আলপনা আঁকানোর মধ্যে ঠিক মাঝখানে রাসেল ভাই যে ওই লোকটা রাতে সেই লোকটার প্রতিচ্ছবি বসে আসতেছে, একদম আর্ট করা এই ইয়াটার মধ্যে আলপনাগুলির মাঝখানে ঠিক। তো এগুলি দেখে আপনার বন্ধু এখন কেমন আছে? সে এখন ভালো আছে। সে এখন ভালো আছে, ওকে। তারপর এই সমস্যার কোনো সমাধান হয়নি তার মানে? না, তার মানে সে পরবর্তীতে আর এগুলি কাউকে বলে না, জাস্ট ওর একটা ফ্রেন্ড ছিল তাকে বলছিল। তারপরে ভাই ওই যে ওদের, হ্যাঁ বলে, তারপরে সে তার ছোটবেলা থেকে অভ্যাস ছিল তার ওই যে নানান ঔষধি গাছের ডাল দিয়েছে সে দাঁত মাজার। তো সে যখন ওদের বাড়ির পাশে একটা আম গাছ ছিল, ওই আম গাছটার একটা ডাল, একটা মগ ডাল, বিশাল একটা মগ ডাল, ওই মগ ডালটা কিছুদিন আগে একটা ঝড়ে ওই মগ ডালটা ভেঙে গেছিল। তো ওই মগ ডালটা যে জায়গাটা থেকে ভাঙছিল ঠিক ওই জায়গাটা থেকে ছোট ছোট আম গাছের কুশি বা ছোট ছোট ডাল ছিল। তো ওই ডালের মধ্যে এবার সরাসরি ওই লোকটা জাস্ট 5 থেকে 6 ইঞ্চি হবে লোকটার উচ্চতা, ওই লোকটা ওইখানে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। সে ওইখানেও দেখতে পাই লোকটাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে।